আসসালামুআলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা গত ভিডিওতে ডিসকাশন করেছি কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম রুলস এবং প্রথম যে কন্ডিশনাল সেন্টেন্স সেটা হলো জিরো কন্ডিশনাল। তো আজকে আমরা ডিসকাস করব ফার্স্ট কন্ডিশনাল নিয়ে, ঠিক আছে? তো ফার্স্ট কন্ডিশনালের মধ্যে প্রথম অংশে ইফ থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে। পরের অংশে আমরা কি দিব? সাবজেক্ট দিব, উইল, শ্যাল, মে, ক্যান যে কোনো একটা দিতে পারো, তবে উইলটা বেশি ব্যবহৃত হয়। তারপরে হলো ভার্ব, ঠিক আছে? তাহলে নিয়মটা কি? ইফ থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে। আমরা পরিবর্তন করব কিভাবে বা পূরণ করব? সাবজেক্ট, উইল, শ্যাল, মে, ক্যান প্লাস ভার্ব, ঠিক আছে? এটা তোমাদের একই সাথে কন্ডিশনাল সেন্টেন্স এবং কমপ্লিটিং সেন্টেন্সের কাজ করবে। তোমরা যারা 9-10 প্লাস কলেজে আসো তাদের জন্য কমপ্লিটিং সেন্টেন্সের এটা কাজ করবে একই সাথে। তো এখন আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে জিনিসগুলোকে বুঝবো, ঠিক আছে? তাহলে এখানে আমাদের নিয়মটা হচ্ছে যে ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরের অংশটি দুই নিয়মে হতে পারে, একটা প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হলো ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে? তো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা আমরা গত ভিডিওতে ডিসকাস করেছি। আজকে হলো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফিউচার ইনডিফিনিট, সেটা আমরা ডিসকাস করব, ঠিক আছে? এখন এক্সাম্পলগুলো দেখো। আমরা লিখি যদি ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল সাকসিড। এটা হলো তোমার 13তম এনটিআরসি এক্সামে আসছিল। আচ্ছা, আমরা আরও একটা এক্সাম্পল লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ইফ হি হেল্পস আস উই শ্যাল উইন। ওকে, এটা আসছিল তোমার জনতা ব্যাংকে 20 সালে আসছিল। ওকে, আচ্ছা, আমরা এক্সাম্পল দুইটা দেখি, তাহলে আমরা একটা কনসেপশন পাবো। ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল সাকসিড। এখানে দেখো সাবজেক্ট, ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে নিয়ম অনুযায়ী আমাদের এখানে আছে ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। ওয়ার্ক অর্থ কাজ করা, তাহলে কোনো কাজ বোঝালে আমরা সেটাকে ভার্ব বুঝবো, তাই না? তাহলে ইফ হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে, হি উইল সাকসিড, সে সফল হবে। আচ্ছা, এখানে সাকসিড শব্দটা সম্পর্কে বলিনি। সাকসিড আমরা যারা ক্লাস 8, 9, 10-এর বাচ্চা তাদেরকে বলে থাকি যে যদি তোমরা ভার্ব না চেনো, দেখবে যে ভার্বগুলো শেষে ডি আছে, মূলত অধিকাংশই ডি থাকলে ভার্ব টু হয়। তবে সাকসিড শব্দটা কিন্তু ব্যতিক্রম, তাই না? সাকসিডটা কিন্তু এখানে লাস্টে ডি থাকলেও কিন্তু এটা ভার্ব ওয়ান, এটা যদি ভার্ব টু হয় তাহলে সাকসিডেড হবে, ইডি যুক্ত হবে, ঠিক আছে? তাহলে সাকসিড শব্দটি কিন্তু ভার্ব ওয়ান। তাহলে দেখো আমাদের ফর্মুলা অনুযায়ী সব ঠিক আছে। তাহলে ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? ইফ হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে, তাহলে প্রথম অংশের কাজ শেষ আমাদের। পরের অংশ কি? সাবজেক্ট প্লাস উইল অথবা যে কোনো একটা প্লাস ভার্ব। এই যে আমরা লিখছি সাবজেক্ট হি, তাই না? উইল লিখেছি এবং ভার্ব লিখেছি। ক্লিয়ার? তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী এক্সাম্পল ঠিক আছে, এবং এটা একই সাথে 13তম নিবন্ধন পরীক্ষায় আসছিল এবং 16 সালে পরীক্ষাটা হয়েছে। আচ্ছা দেখো, ইফ হি হেল্পস আস উই শ্যাল উইন, এটাও এসেছিল তোমাদের জনতা ব্যাংকে 20 সালে। তো দেখো নিয়ম কি? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। এই যে সাবজেক্ট হি, হেল্পস, ভার্ব। তো আমরা এখানে মূল শব্দ কিন্তু হেল্প, কেন এস যুক্ত করেছি এটা গত ভিডিওতে আমি ডিসকাশন করেছি, তারপর আরেকবার বলে নিই। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সঙ্গে এস অথবা এস যুক্ত হয়। ক্লিয়ার? তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট কীভাবে বুঝবো? সাবজেক্ট আছে, ভার্বের সাথে এস আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরের অংশে ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইলের যে কোনো একটা। তাহলে উই শ্যাল উইন আসছিল, অর্থাৎ যদি
সে আমাদেরকে সাহায্য করে তাহলে আমরা জয়লাভ করব। তাহলে জনতা ব্যাংক 20 সালে এটা আসছিল। নেক্সট এক্সাম্পলটা দেখো, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেইন সাকসেস, if you really want to gain success, অর্থাৎ তুমি যদি সত্যি সত্যি সাকসেস অর্জন করতে চাও, you will try heart and soul, তাহলে এটা আসছিল তোমার, এটাও এনটিআরসি এক্সামিনেশনে আসছিল এবং এটা আসছিল তোমার হলো 18 সালে। তো যাই হোক, তাহলে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেইন সাকসেস, তার মানে তুমি যদি সত্যি সত্যি সফলতা অর্জন করতে চাও, ইউ উইল ট্রাই হার্ট অ্যান্ড সোল, অর্থাৎ তুমি প্রাণপণ চেষ্টা করো। এখানে একটা জিনিস দেখো, আমরা কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট? এই যে সাবজেক্ট আছে, এখন তোমরা যারা একটু কম বোঝো তারা মনে করো যে সাবজেক্টের পরেই ডিরেক্ট ভার্ব থাকে, তা কিন্তু না। দেখো রিয়েলি শব্দটা কি এখানে ভার্ব? সাবজেক্টের পরেই তো রিয়েলি আছে, তাহলে কি আমরা এটাকে ভার্ব বলতে পারবো? অফকোর্স না, আমাদের ভার্ব হলো ওয়ান্ট। তাহলে ইউ হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে যদি ভার্ব ওয়ান থাকে, মাঝখানে কোনো শব্দ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, কোনো প্রবলেম নেই, কিন্তু আমার অ্যাডভার্বটা দেখা যাবে না, আমাকে দেখতে হবে ভার্ব কোনটা। তাহলে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেইন সাকসেস, যদি তুমি সত্যি সফলতা অর্জন করতে চাও, ইউ উইল ট্রাই হার্ট অ্যান্ড সোল, অর্থাৎ তোমাকে হার্ট অ্যান্ড সোল প্রাণপণ চেষ্টা করতে হবে, তাই না? হার্ট অ্যান্ড সোল বলতে কি বোঝায়? প্রাণপণ। আর ট্রাই হলো চেষ্টা করা। ফিউচার ইনডিফিনিটের গঠন কি? সাবজেক্ট শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান। এই যে আমাদের ইউ হলো সাবজেক্ট, শ্যাল উইল হলো ভার্ব, অক্সিলারি ভার্ব, তাই তো? আর এটা হলো ট্রাই হলো প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার? আমি সংক্ষেপে আর কি লিখে দিলাম, পি ভিতে প্রিন্সিপাল, এ ভিতে অক্সিলারি ভার্ব এবং এস ইউ বিতে সাবজেক্ট। তো এরকমভাবে আমরা আরও অনেকগুলো এক্সাম্পল ইউজ করতে পারবো। তো এই যে আমরা লিখলাম যে গেইন সাকসেস ইউ উইল ট্রাই হার্ট অ্যান্ড সোল, এটা কিন্তু তোমার আসছিল 18 সালে এনটিআরসি এক্সামিনেশনে। আবার দেখো আমরা লিখি, আচ্ছা আমরা এগুলো ইরেজ করে উপরে লিখি। You will fail in the exam if you play truant, TRUNT। এটাও তোমার এনটিআরসি এক্সামে আসছিল। ওকে, ঠিক আছে। ইউ উইল ফেল ইন দ্য এক্সাম ইফ ইউ প্লে ট্রেন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো এতক্ষণ শিখলাম শুরুতেই ইফ, কিন্তু এখানে তো ইফ পরে, তাই না? তোমাকে ভাবতে হবে ইফযুক্ত অংশটি প্রথমেও থাকতে পারে, পরেও থাকতে পারে, তবে যেখানেই থাকুক তোমাকে দেখতে হবে ইফযুক্ত অংশটি আসলে কোন টেন্সে আছে, তাই না? আচ্ছা আমরা আগে ইফযুক্ত অংশটা দেখব। ইফযুক্ত অংশে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, যখনই দেখবে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, পরের অংশটা কিসে হবে? প্রেজেন্ট ইনডিফিনিটও হতে পারে, ফিউচার ইনডিফিনিট। তো এটা কিসে হবে? ফিউচার ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটে কেন হবে সেটা আমরা গত ভিডিওতে ডিসকাশন করেছি, তোমরা ওই ভিডিওটা দেখবে। তো আজকে আমাদের নিয়ম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফিউচার ইনডিফিনিট কীভাবে হবে, তাই না? তাহলে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, আমাদের পরের অংশ কী হবে? ফিউচার ইনডিফিনিট। এখন ফিউচার ইনডিফিনিটের গঠন কি? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান। তাহলে ইউ হলো সাবজেক্ট, উইল ভার্ব ওয়ান। তাহলে এখানে সাবজেক্টও থাকলো, উইলও থাকলো, প্লাস ভার্ব ওয়ানও থাকলো। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী ঠিক আছে, তাই না? তাহলে এটা আমাদের 12তম এনটিআরসি এক্সামে আসছিল, এটা তোমাদের জন্য সে ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা যদি এরকম লিখি যে সবসময়ই যে ইফ থাকবে তা কিন্তু না, ইফের জায়গায় অন্য কোনো ওয়ার্ড থাকতে পারে, সেটা হলো ইন কেস। এখন আমরা ইন কেস দিয়ে একটা এক্সাম্পল দেখব। আচ্ছা ইন কেস শব্দটার অর্থ আমরা এমনিতেও যদি এটা ইফেরও কাজ করে, আবার শুধু ইফ না বলে আমরা এরকমও বলতে পারি যে পাশে যদি। হ্যাঁ আচ্ছা
আমরা যদি লিখি যে আই উইল ক্যারি অ্যান আমব্রেলা in case it rains. আবার লেখো give her a telephone number to ring in case she gets lost. In case she gets lost. এটা তোমাদের আসছিল 17তম বিসিএস এক্সামে আসছিল। আর এটা আসছিল তোমাদের আই উইল ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস ইট রেন্স। এটা আসছিল তোমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়, এটা 19-20 সেশনে। আবার এটা আসছিল তোমাদের পল্লী উন্নয়ন এক্সামিনেশনে, এটা আসছিল 14 সালে। ঠিক আছে, তো এটা হলো আই উইল ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস ইট রেন্স। একটা জিনিস দেখো যে আই উইল ক্যারি, এখানে আছে উইল, এখানে আছে সাবজেক্ট, তারপরে আছে উইল, তারপরে আছে তোমার ক্যারি ভার্ব। তো আমাদের নিয়ম কী ছিল, সাবজেক্ট প্লাস ভার্ব যদি আমরা কখন ইউজ করব, আমরা এখন দেখব যে এখানে তো ইফ নেই, তাই না, কিন্তু এখানে আরেকটি শব্দ আছে, সেটি হলো ইন কেস। তো ইন কেসের জায়গায় ধরে নিব এটা ইফ অর্থ প্রকাশ করেছে। তাহলে ইন কেস শব্দটি কী অর্থ প্রকাশ করেছে, ইফ। আমরা এটা মনে মনে ধরে নিব। তাহলে যদি এটা ইফ হয় তাহলে আমার মূল অংশ কোনটা, ইট রেন্স, তাই না। তাহলে আমাদের নিয়ম ছিল সাবজেক্ট প্লাস যদি ভার্ব থাকে পরের অংশ, তাহলে প্রথম অংশ আমার কোনটা ভাবতে হবে, ইট রেন্স। তাহলে পরের অংশ আমাদের কি হবে, ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব। তাই কি নিয়মে আমরা করেছি। তাহলে আই উইল ক্যারি অ্যান আমব্রেলা, আমি একটা আমব্রেলা ক্যারি করব, সাথে নিয়ে যাব। ইন কেস ইট রেন্স, অর্থাৎ পাশে যদি বৃষ্টি আসে সেজন্য আমি একটা আমব্রেলা নিয়ে যাব। একইভাবে দেখো গিভ হার আ টেলিফোন নাম্বার টু রিং ইন কেস শি গেটস লস্ট। গিভ হার, তাকে দিয়ে দাও, আর টেলিফোন নাম্বার, একটা টেলিফোন নাম্বার টু রিং করার জন্য, ইন কেস শি গেটস লস্ট। তো আমরা প্রথমে কি দেখব, ইন কেস যুক্ত অংশটা দেখব, তাই না। ইন কেস শি গেটস লস্ট, ইন কেসটাকে ধরে নিব যেটা কিসের কাজ করেছে, ইফের কাজ করেছে, তাই না। তাহলে ইফ শি গেটস লস্ট, আমার এখানে আছে সাবজেক্ট, গেটস আছে ভার্বন, সাবজেক্ট প্লাস ভার্বন। যখনই দেখবে ইফ যুক্ত অংশটিতে সাবজেক্ট প্লাস ভার্বন আছে, তখন দুইটা জিনিস চিন্তা করবা, যে সাবজেক্ট প্লাস ভার্বন আছে অ্যাট ফার্স্ট, যদি সেটা ইউনিভার্সাল ট্রুথ, অবজারভেশনাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, হেভিসেল ফ্যাক্ট হয়, তাহলে প্রেজেন্ট টু প্রেজেন্ট। আবার যদি এই চারটা বাদে অন্য কিছু হয় তাহলে সেটা ফিউচার ইনডেফিনিট। ক্লিয়ার। তো আমরাই যে আজকে শিখলাম, যদি ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে পরবর্তী অংশটি ফিউচার ইনডেফিনিটে হবে। ক্লিয়ার। আবার ইফ এর জায়গায় ইন কেসও থাকতে পারে, ইন কেস থাকলেও একই অর্থ প্রকাশ করবে, অর্থের কোনো পরিবর্তন হবে না। তো আমি আশা করছি তোমরা আজকে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটাকে আমরা কি কন্ডিশনাল বলবো, এটাও হচ্ছে রিয়েল কন্ডিশনাল, তাই না। কেননা বাস্তবে এগুলো হওয়া সম্ভব, যে ঘটনাগুলো বাস্তবে বাস্তবায়ন হওয়া সম্ভব সেগুলোই রিয়েল কন্ডিশনাল, আর যেগুলো সম্ভব না সেগুলো হলো আনরিয়েল। তো আনরিয়েল কন্ডিশনালের মধ্যে আছে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল, এবং রিয়েল কন্ডিশনালের মধ্যে কি কি ছিল, জিরো এবং ফার্স্ট কন্ডিশনাল। তো আমরা রিয়েল কন্ডিশনাল আজকে মোটামুটিভাবে শেষ। এখানে তোমাদের যে এক্সাম্পলগুলো দিয়েছি এগুলোই বেশি ইম্পর্টেন্ট। তবে এখানে বেশি এক্সাম্পলটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তুমি এক্সাম্পলগুলো বুঝছো কি না। যদি তুমি একটা এক্সাম্পল ভালো করে বোঝো তাহলে পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক তুমি কিন্তু মানে অ্যান্সার করতে পারবে। কেননা আমরা দুইটা রুলস শিখলাম। জিরো কন্ডিশনালে কি শিখেছি, প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে প্রথম অংশে, প্রেজেন্ট ইনডিফিনিট ইকুয়াল প্রেজেন্ট ইনডিফিনিট। তবে শর্ত কি, চারটা জিনিস থাকতে হবে।
ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, অবজারভেশনাল ট্রুথ, আর একটা ছিল হেভিসিয়াল ফ্যাক্ট। আর আজকে আমরা শিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফিউচার ইনডিফিনিট হবে। ক্লিয়ার? অর্থাৎ ওই যে চারটা যে আমরা ট্রুথ শিখলাম ওই চারটা বাদে জিরো কন্ডিশনাল, এটা হচ্ছে আমাদের জিরো কন্ডিশনাল, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল, তাই না? তাহলে আমাদের শর্ত কি? জিরো কন্ডিশনাল হতে গেলে চারটা জিনিস থাকতে হবে। এই চারটা জিনিস বাদে যেগুলো থাকবে সেগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট ইকুয়াল ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল। তো আশা করছি তোমাদের ফার্স্ট কন্ডিশনাল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তবে নেক্সট ভিডিওতে আনরিয়াল কন্ডিশনালের মধ্যে সেকেন্ড অ্যান্ড থার্ড কন্ডিশনাল নিয়ে আমরা ডিসকাশন করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে মেনি থ্যাঙ্কস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেকেন্ড অ্যান্ড থার্ড কন্ডিশনাল নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।